গুড মর্নিং সবাইকে। আমার পিছনে দেখা যাচ্ছে স্বয়ং কেদারনাথের মন্দির। এখন ঘড়িতে বাজে 8টা। টেম্পারেচার এখানে -2 ডিগ্রি চলছে। হাত ফাত জমে যাচ্ছে, আমি ক্যামেরাটা ধরে আছি, মানে আমার রীতিমতন চিনচিন চিনচিন করছে হাতের মধ্যে। কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করে পিছনে দাঁড়িয়ে আছে কেদারনাথ, এবং তার পেছনে দেখা যাচ্ছে এই নীল পাহাড়। হেলিকপ্টারের আওয়াজের এই উপদ্রব এখানে প্রচণ্ড। 15 মিনিট ছাড়া ছাড়াই শোনা যায়, কিন্তু জাস্ট ভিউটা দেখুন, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি চোখের সামনে যা দেখছি, মানে এই দৃশ্য সত্যি অপূর্ব। আমি এখানে বাসুকি তাল করতেও এসেছিলাম, মানে ওই ট্রেকটা, যেটা কেদার থেকে আরও 7 কিলোমিটার, বাট সেটা আর হবে বলে মনে হচ্ছে না। তার কারণ আমি এখানে লোকাল গাইডের সঙ্গে কথা বললাম। বাসুকি তালের রাস্তায় প্রচণ্ড বরফ পড়ে গেছে এবং রাস্তা এখন খুব রিস্কি হয়ে আছে। আমাকে এখানে সবাই নাই বলছে, ইভেন আমি পুলিশের সঙ্গে কথা বললাম, তারাও বলছে এখন না যাওয়াই ভালো। কারণ কেদার, এই মন্দিরটি কেদারের বন্ধ হয় হচ্ছে দিওয়ালির পরে, অর্থাৎ আর 10-12 দিনই বাকি আছে দিওয়ালির। তো ওপরে অলরেডি বরফ পড়ে গেছে। তো থাকলো না, এবার আজকে কেদারের আশেপাশের সব কিছু দেখবো, ঘুরবো, বা পিছনে ভীমশিলা, ওপরে ভৈরব বাবা, এগুলোই দেখবো। এবং আমার মা খুব অসুস্থ হয়েও পড়েছে, সুতরাং আমাকে নিচে থাকাটা আমার এখন খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, বাসুকিতাল পরে হবে। তবে চেষ্টা করব যদি চোরাবালি লেকটা দেখা যায়, জানি না সেটাও পারবো কিনা, কারণ ওই রাস্তাটাতে প্রচুর বরফ পড়ে রাস্তাটা বন্ধ হয়ে আছে। যাই হোক, কেদারনাথের মন্দির তো দেখানো যাবে না, কারণ ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়। আমি বাইরে থেকেই দেখব, আর মানে আমি দর্শন করব, আপনাদেরকে এই ছবিতে বাইরে থেকেই দেখাতে পারবো। আর পিছনের এই পাহাড়ের যে দৃশ্য, প্রকৃতির জাদু আমি দেখছি, সত্যি আমার কেদার আসা সার্থক, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চলুন এরপর আমি কেদার দর্শন করতে যাই, আর আপনারা ব্লগে থাকুন। এরপর আমি আগে যা যা করবো, এর আশেপাশে যা যা ঘুরবো দেখবো, সবই আপনাদের সঙ্গে দেখাবো। দেখা যাক, চলো। আমি এখন মন্দির থেকে একটু নিচের দিকে এসেছি। আমার ঠিক পিছনে আপনারা এই ওম লেখা এটা দেখতে পাবেন। এটা একটা ছবি তোলার স্পট মাত্র, মানে এর কোনো সিগনিফিকেন্স নেই। নতুন করে এখানে সব, আমার পিছনে দেখা যাচ্ছে হয়তো নতুন করে সব তৈরি হচ্ছে, তো এটাও নতুনই বানানো হয়েছে। লোকে এখানে দাঁড়িয়ে ছবি টবি তোলে, আর এখানটা দাঁড়ালে আপনি ওমটার বরাবর কেদারের মন্দিরের যে চূড়া সেটা দেখতে পাবেন, আর পিছনে অপরূপ দৃশ্য, কেদারকে ঘিরে দাঁড়িয়ে আছে নীল পাহাড়, যার ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, আর উপরে বরফে ঢাকা। ভগবান কতটা আছে আমি জানি না, কিন্তু প্রকৃতির এই জাদু, এর কোনো আর সেকেন্ড কিছু এখানে নেই। এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্যই কিন্তু প্রত্যেক বছর মানুষ আসেন, পুজোও দেন অবশ্যই, কিন্তু আমার মতন এই নেচার লাভার মানুষদের জন্য এই নেচারের বিউটিফুল সিনারিও, এটাই কিন্তু মুগ্ধ করে। আমি এখন দাঁড়িয়ে আছি স্বর্গরোহিণী কটেজ বা GMVN কেদারনাথের সামনে। এটা গভর্নমেন্টের হোমস্টে আর কি। এখানে আপনারা ডাবল ট্রিপল রুম পাবেন, প্লাস ডরমেটরিও পাওয়া যায়।
অন্যান্য হোটেল এখানে প্রচণ্ড কস্টলি, কিন্তু আপনি যদি একটু আগে থেকে প্ল্যান করেন বা আসার অনেক আগে এখানে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনারা এই স্বর্গরোহিণী কটেজে কিন্তু বুকিং পাবেন এবং থাকতেও পারবেন। আমি এখানে আসার আগে এটাই চেষ্টা করেছিলাম, আমি 3 জনের রুম পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা 5 জন আর 2 জনের পাইনি, তাই আমি এখানে নিইনি, অগত্যা আমাকে ভিতরে নিতে হয়েছে। এখানে যা রুমের কস্ট হয় তার থেকে আমায় প্রায় 4 টাইমস বেশি পয়সা দিয়ে ওখানে রুম নিতে হয়েছে। সুতরাং এটা একটা ওয়ান অফ দ্য মাস্ট সাজেস্টেড পয়েন্ট যে যদি কেদারনাথ আসেন তাহলে একটু আগে থেকে প্ল্যান করে স্বর্গরোহিণী কটেজ অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু ভালো। আমরা এখন কেদারনাথের মন্দিরের সামনে, আর যে জিনিসটার আশা নিয়ে এসেছিলাম, বলো একদম বরফ পড়তে শুরু হয়ে গেছে, বরফ পড়তে শুরু হয়ে গেছে, 16 কলা পূর্ণ আমাদের। কেদারনাথের সামনে বরফ পাওয়া এটা সত্যি একটা লাকি ব্যাপার, আর আমরা এখন সেই দৃশ্যটাই অনুভব করছি। পিছনে যে পাহাড়টা আছে দেখা যাবে না এখন, এখানে তো আরো বেশি বরফ পড়ছে, কিন্তু আমরাও নিচে বেশ ভালোই স্নোফলস পাচ্ছি। বৃষ্টি না, বরফ এটা পুরো। বলো কি বলতে চাও, কিরকম বরফ আনন্দ বরফ হচ্ছে? তোর গ্লাসে বরফগুলো দেখানো যাবে, নইলে কিন্তু দেখানো যাচ্ছে না। এই যে বরফ পড়ছে, হ্যাঁ একদম সাবুদানার মতো বরফ পড়ছে, ঠান্ডা মারাত্মক। অবভিয়াসলি 0 ডিগ্রি চলছে এখন। গায়ে গায়ে দেখো, সাবুদার গায়ে দেখো, জ্যাকেটে দেখলে বোঝা যাবে বরফ পড়ছে। হাতটা 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 এই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা এই কালোর মধ্যে দেখা যাচ্ছে সাদা, এই যে এই যে এই যে সব ছোট 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 snowfalls গুড়ি হচ্ছে। গুড়ি 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 সাবুদানার মতো বরফ পড়ছে। আর পিছনে এই পাহাড়টার এইখানে হচ্ছে ভৈরব বাবা, যেটা আমরা ব্রেকফাস্ট করে একটু পরে ভৈরব বাবার দর্শন করতে যাব। কিন্তু জয় 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 শ্রী কেদার, জয় কেদার, बम बम भोले, बम बम भोले, बम बम भोले। ये थोड़ा शरीर खराब हो गया था काका का। আরে আমি তো বুঝতে তাড়াতাড়ি গেছি, আমার তো বদলে গেছে। এরপর ব্রেকফাস্ট বলতে ওই ম্যাগি, আর তারপরে ভৈরব বাবার দর্শনে আরো 1 কিলোমিটার উপরে উঠবো। কিন্তু এখানের দৃশ্য মারাত্মক সুন্দর, বরফ পাবো ভাবিনি, বৃষ্টি হচ্ছিল, হতে হতে হঠাৎ স্নোফল শুরু হয়ে গেছে। দারুণ এনজয় করছি, খুব 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 হেভি লাগছে, খুব সুন্দর। ঘড়িতে বাজে ওই 12:30 একটা মতন, আর আমি এখন ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার পিছনেই আপনারা দেখতে পাবেন একটা পাথর, যে পাথরটাকে এখানে বলে ভীমশিলা। এটা এখন পুজো করা হয় নিয়মিত, এটার পুজো হয়, এর গায়ে সব যারা সাধুরা আছে তারা এখানে বসে মালা জপছে, ধ্যান করছে। এবার এই যে পাথরটা, এটা দৈব শক্তির পাথর না এর পিছনে কোনো সাইন্টিফিক কারণ আছে, এটা একটা বড় কন্ট্রোভার্সি। আমি পার্সোনালি দৈব শক্তিতে বিশ্বাস করি না, তো আমি সাইন্টিফিক কারণই খুঁজে বার করার চেষ্টা করেছি। এবার এই ভীমশিলার পাথরের গল্পটা আমি একটু বলি, যদিও ভিডিওর আগে আমি একটু বলেছিলাম, তাও আর একবার একটু বলি। এই পাথরটা যখন 2013 সালে ওপরে পাহাড়ের ওপরে ক্লাউড ব্রাস্ট হওয়ার জন্য ভয়ঙ্কর ফ্লাড আসে, ল্যান্ডস্লাইডস আসে, তখন আমার ঠিক পিছনের এই যে এখন মেঘে ঢেকে আছে বোঝা যাবে না, তো এইখানে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের একটা অংশ থেকে এরম বড় বড় কিছু পাথর ভেঙে পড়ে। তার মধ্যে এই বিশাল আকার এই পাথরটি ওপর থেকে ওই বন্যার জলে বয়ে আসছিল। যখন কেদারের নিচে সব জনবসতি, রাস্তাঘাট, লোকজনের বাড়ি, হোটেল সব কিছু যখন ধ্বংস হয়ে যায়, এই কেদারের মন্দিরের ওপর থেকে যখন জল বইছিল, তখন হঠাৎ এই পাথরটা ঠিক কেদারের পিছনে এসে আটকে যায়। আর আটকে যাওয়ার ফলে
মানে এই দিক থেকে জলটা নেমে আসছিল, আর পাথরটা ঠিক এই কেদারের পিছনে আটকে যেতে এর দুটো পাশ দিয়ে জলের যে ফ্লো স্ট্রিমটা দুভাগে ভাগ হয়ে যায়। অগত্যা অদ্ভুতভাবে দেখা যায়, যেটা আপনারা যে কোনো ইউটিউবে ভিডিওতে পেয়ে যাবেন, খবরেও দেখিয়েছিল সেই সময় আমার মনে আছে। অদ্ভুতভাবে কেদারের মন্দিরে এক ফোঁটাও জল লাগেনি, তার দুপাশ দিয়ে ওই জলের যে স্ট্রিমটা সেটা দুভাগে ভাগ হয়ে গেছিল। এবার শিবের দৈব শক্তির জন্য পাথরটা নেমেছে কিনা আমি জানি না, তবে আমার বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে যদি আমি দেখি, তাহলে ওপর থেকে পাথরটা ফ্লাডের জলের সঙ্গে নেমে এসে এখানে সেই সময় অজস্র ছোট বড় পাথর দিয়ে ঘেরা ছিল, সেখানে কোনোভাবেই পাথরটি আটকে যায়। আটকে যেতে জলের ধারা, যেহেতু ঠিক কেদারের পিছনে আটকায়, জলের ধারাটা দুভাগে ভাগ হয়ে যায়, আর দুভাগে ভাগ হয়ে যেতে কেদারের মন্দিরটা যেমনকে তেমনই রয়ে যায়। এটা আমার দিক থেকে ব্যাখ্যা। এবার এখানে অনেক সাধুরা আছে, তারা দৈব শক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করেন, আমি জানি না তার সিগনিফিকেন্স কী, কিন্তু এটায় আজ প্রত্যেকটা লোক এসে পুজো দিচ্ছেন, এবং এখানে এসেও সবাই একই কথা বলছেন, জয় কেদার, জয় শিব শম্ভু, বম বম ভোলে। চলুন এরপর আমরা এখান থেকে ভৈরব বাবার দিকে রওনা দেবো, ভৈরব বাবার উদ্দেশ্যে। ভৈরব বাবা ঠিক এই পিছনের পাহাড়টার ওপরে 1 কিলোমিটার উঠতে হবে। চলুন আপনারা আমার সাথে থাকুন, এরপর দেখা হচ্ছে ভৈরব বাবার মন্দিরে। আমি এখন ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি, আমার পিছনে হচ্ছে শঙ্করাচার্যর একটা মূর্তি। এবার এই মূর্তিটা এখানে আসার গল্পটা বলি। যখন 2013 সালে সেই ভয়ঙ্কর ভূমিকম্প আসে, তখন ঠিক এই জায়গাটাতেই ভারত সেবাশ্রম ছিল। শঙ্করাচার্য হচ্ছে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। ওই ল্যান্ডস্লাইডে আর কি, জল, পাথর, পাহাড় ভেঙে পড়ে, ল্যান্ডস্লাইডস, ফ্লাড, ট্রেমার যাই বলুন, সেটা এই ভারত সেবাশ্রমটাকে পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। সেটা আর রিস্টোর করা যায়নি, একেবারে ধ্বংস হয়ে গেছে। পরে ভারত সেবাশ্রমের যারা সেবক সেবিকারা আছেন, তারা ঠিক এই জায়গাটাতে, কারণ এই ল্যান্ডটা এখানে ওয়াজ ফর ভারত সেবাশ্রম, তো এই ল্যান্ডটাতে এই শঙ্করাচার্যর মূর্তিটাকে স্থাপনা করেছেন। এটা এখন সবাই আসেন, এটার দর্শন নেন। আর আমরা ঘুরতে ঘুরতেই পেয়ে গেছি আর একজনকে, সেটা হচ্ছে আমার मम्मी। कैसा लग रहा है? अच्छा लग रहा है, लेकिन तबीयत खराब है। तबीयत खराब है। मम्मी एकदम सो गया है। मम्मी आया है, চলো তলায় শঙ্করাচার্যের মূর্তি দেখে এসো। উপরই দেখা যাচ্ছে যাও। চলুন এরপর ভৈরব বাবা, এখনো উঠতে পারিনি, তবে এবার উঠবো। সবাই এসে গেছে, এবার ওপরে এই যে দেখা যাচ্ছে ঠিক এইখানটায়, জানি না ক্যামেরায় বোঝা যাবে কিনা, ঠিক এইখানটাতে ভৈরব বাবা। 1.5 কিলোমিটারের ট্রেক, ওই 1-1.5 কিলোমিটার হবে। চলুন যাওয়া যাক। বরফ আ গই। ক্যামেরায় দৃশ্যটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু কেদারে বরফ পড়ছে। আর পিছন থেকে মাঝে মাঝেই এই আওয়াজটা শোনা যায়, কেউ না কেউ বলে ওঠে হর হর মহাদেব, আর তার সঙ্গে তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ একই কথা চিৎকার করে বলে ওঠে হর হর মহাদেব। বাসুকিদেব না যেতে পারলেও
বিশ্বাস করুন একটু আক্ষেপ নেই, তার কারণ আমার পিছনে এই যে ভিউটা, আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, অজস্র বরফ পড়ছে। আমার হাত, গা, জ্যাকেট সব অলমোস্ট বরফে ভরে যাচ্ছে, ভিজছে আর কি, রাদার পড়ে তো গলে যাচ্ছে ওগুলো। উস্কো খুস্কো বরফ, শুকনো বরফ। টেম্পারেচার রাইট নাও -3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর অপরূপ সুন্দর লাগছে। আমি এখন ওই যেটা বললাম, একজন বলে উঠবে, সবাই একসাথে বলবে হর হর মহাদেব। আমি এখনো কেদারের পিছনে ভীমশিলা, তার সামনে এই জায়গাটাতেই আছি। আমার পাশে আর একটা লোক ভিডিও বানাচ্ছে, বলছে यही जन्नत है। सच में जन्नत यही है मेरे लिए। जन्नत, এই শব্দটার, জান্নাত শব্দটার মানে হচ্ছে যেখানে নিজের মনটা খুশি হয়। আপনি সব কিছু আপনার যা যাবতীয় লাইফের আছে, কষ্ট, দুঃখ, ভালো, খারাপ, ভুল, ঠিক, কাজ, কর্ম, যা আছে এভরিথিং, সব কিছু ভুলে গিয়ে একটা মনের খুশির অনুভূতি আপনার পুরো শরীরটাকে গ্রাস করবে। আর ওয়াহি জান্নাত হ্যায়। আমি এটাই মানি। জান্নাত মানে নিজের মনের, নিজের আত্মার খুশি। সেটা যেভাবেই প্রাপ্তি হোক না কেন, জীবনে খুশি থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আজকাল আমাদের দৈনন্দিন জীবন প্রচণ্ড কঠিন, প্রচণ্ড কম্পিটিশন। আমি নিজেও একই জিনিস ভুগি, রোজ রোজ ভুগি। কিন্তু তবুও এই দুদিন আছি আমি কেদারে, এই দুদিন, প্রথম দিন তো খুব কষ্ট করে উঠেছি, কিন্তু আজকে এই যে দৃশ্য আমি দেখছি, আমার পিছনে বলুন, আমার সামনে বলুন, আমার চারিপাশে, আমার 360 ডিগ্রির ভেতরে এই যা দৃশ্য আমি দেখছি, যা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, বিশ্বাস করুন মেরে লিয়ে জান্নাত কা প্রাপ্তি यही है। মনটা সত্যি রিচার্জ হয়ে গেছে। হয়তো এরপরে গিয়ে কলকাতায় আবার সেই একঘেয়েমি জীবন স্টার্ট হবে, কিন্তু তবুও এই কদিনের এই খুশির মুহূর্তগুলো, প্রকৃতির সাথে কাটানো এই অনেকটা সময় সত্যি মনটাকে হয়তো একটু হলেও ভালো রাখবে। চলুন এরপর ভীমশিলায় উঠবো, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপরে আপনাদের আমার এই ভিডিওর বাকিটা আপনাদের সঙ্গে আমি কন্টিনিউ করব। ঘড়িতে বাজে 1টা-2টো মতো। আমি ঠিক যেইখানটা বসে আছি, আমার পিছনে একটি ছোট্ট লেক দেখা যাচ্ছে। এবার আমি গল্পটা বলি। কেদারের এই লেকটার পিছনে একটা গল্প আছে। সত্যজিৎ রায় বিরাট বড় একজন লেখক, ফিল্ম ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর এবং আরও অনেক ট্যালেন্ট ছিল। আমার পিছনে এই যে নদী স্ট্রিমটা আসছে, এই স্ট্রিমটা বরফ গোলা জল। বরফ গুলে যখন জলে পরিণত হয়, তারপর সেই জল ওপর থেকে নিচের দিকে বয়ে আসে, এই সেই জল নিচে নামছে। এর আগে কেদারনাথ, কেদারনাথে গিয়ে যখন এই জল মেশে, সেখান থেকে শুরু হয় মন্দাকিনী। এবার চলুন যেতে যেতে আপনাদের গল্পটা বলি। সত্যজিৎ রায় 1900 খ্রিস্টাব্দে এখানে আসেন এবং ওনার ফেলুদা সিরিজের একটা গল্প, এবার কাণ্ড কেদারনাথ, সেখানে একটি ক্যারেক্টার যার নাম ভবানী উপাধ্যায়। এই ভবানী উপাধ্যায়ের ক্যারেক্টারটা ওই গল্পে দেখানো হয়েছিল, উনি লালমোহন গাঙ্গুলির কাকা ছিলেন এবং একটি বহুমূল্য লকেট তার কাছে ছিল। গল্পটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি পুরো গল্পটা তো এখানে বলতে পারবো না, কিন্তু সত্যজিৎ রায়ের ওই গল্পতে
মেনশনড, ঠিক কেদারের পিছনে একটি লেক। আমার পিছনে ঠিক এই জায়গাটাতে কেদারনাথ, আর কেদারনাথের পিছনে এই ওপর থেকে নেমে আসছে জল। আর যদি একটু এদিকে ঘোরাই দেখতে পাবেন এই লেকটি। এই লেকটির নাম চোরাবালি লেক। এবং আপনি যদি এই লেকটার এইখানে বসেন কোনো একটা পাথরের ওপর, এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভৈরব বাবাকে। আর একটা ইউনিক জিনিস যেটা ওই গল্পে মেনশন করা আছে সেটাও আমি দেখাবো। কি অদ্ভুত দেখুন প্রকৃতি, এই জাদু, কি অদ্ভুত। ঠিক আমার পিছনে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে একটা ছোট্ট ওয়াটারফল আছে। এই ওয়াটারফলটা জাস্ট ওর পিছনে একটা গুহা আছে। সত্যজিৎ রায়ের গল্পে যদি আপনি এই গল্পটা পড়েন, ওটা আই থিঙ্ক সানডে সাসপেন্সেও আছে, যদি ভালো লাগে শুনতেও পারেন। ওই গল্পটাতে ভবানী উপাধ্যায়কে খুঁজে পেয়েছিল ঠিক ওই গুহাটার মধ্যেই। তার সামনে চোরাবালি লেক, আর চোরাবালি লেকের সামনে দাঁড়ালে আপনি দেখতে পাবেন ভৈরব বাবাকে। আমি সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব। এই চোরাবালি লেক, এই ওপরে ভৈরব বাবা, আর ঠিক তার পিছনে এই গুহাটা। ধীরে ধীরে 4 হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু এই চোরাবালি লেক খুঁজতেও এখানে একটা এসেছিলাম, এটাও আমার একটা উদ্দেশ্য ছিল। আর দেখুন অদ্ভুতভাবে আমি সেটাকে খুঁজেও পেলাম। এই রাস্তাই শুরু হয়, এখান থেকে হাঁটলে আপনি সোজা চলে যাবেন ভৈরব বাবার মন্দির অবধি। এবং আমি এই লেকটার সামনে বসে আপনাকে দেখাবো এইখানে ছবিটা দেখুন। আমার পিছনে চোরাবালি লেক, তার পিছনে এইখানেই ঠিক এই জায়গাটায় গুহাটা, যেখানে ভবানী উপাধ্যায়কে খুঁজে পেয়েছিলেন ফেলুদা। আর চোরাবালি লেকে ঠিক পিছনে, ঠিক এই যে এইখানটায় বসে আছেন স্বয়ং ভৈরব বাবা। চলুন এবার এখান থেকে উঠে আমরা হাঁটতে শুরু করি ভৈরব বাবার দিকে। আপনারাও আমাদের সাথে চলুন, এবার দেখা হচ্ছে ভৈরব বাবার মন্দিরের সামনে। পৌঁছে গেলাম ভৈরব বাবার দর্শন করতে। এবার হাঁপাচ্ছি একটু বটেই, তার কারণ 300 মিটার হলেও রাস্তাটা কিন্তু খুব স্টিপ, মানে অনেকটা উঁচু। সুতরাং আপনারা যারাও কেদারে আসবেন, আমি অবশ্যই আপনাদের বলবো একটুকু কষ্ট করে হলেও ভৈরব বাবা দর্শন করেই যাবেন। তার কারণ এখানে বলা হয় যে কেদারের দর্শন পুরো হয় যখন কেদারের পর ভৈরব বাবা দর্শন পাওয়া যায়। চলুন আমি এবার ভেতরে যাব। ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তো আর ছবি দেখাতে পারবো না। বাট এবার ভেতরে ভৈরব বাবা দর্শন করে আবার আমরা নিচের দিকে হোটেলের দিকে এগোতে থাকবো। ঘড়িতে বাজে দুপুর 3টে, আর আমি যেখানটা বসে আছি এটা হচ্ছে ভৈরব বাবার থেকে আরো একটু ওপর উঠে, জাস্ট একটা ভ্যালি। কিছু মানুষ ওঠে ওপরে জাস্ট এই আমার পিছনে থাকায় অসম ভিউটা দেখার জন্য। এই জায়গাটা থেকে কেদারনাথটা পুরো দেখা যায়, মানে পুরো কেদারটা, পুরো এরিয়াটা দেখা যায়। প্রাকৃতিক দৃশ্য সত্যি মন মুগ্ধ করে দেয়। চলুন আমরা এবার ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকি। ভৈরব বাবা দর্শন হলো, এবার নিচে যাওয়ার পালা। কিছু এখনো খাওয়া হয়নি, নিচে গিয়ে লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নিয়ে হয়তো বিকেলে সন্ধ্যা আরতি দেখবার জন্য মন্দিরে আর একবার আসবো। তবে আপনারা ভৈরব বাবা অবধি আসলে
অবশ্যই আর একটু ওপরে উঠবেন। উঠলে আমি সাদা চোখে যে অপরূপ সৌন্দর্যটা দেখতে পাচ্ছি প্রকৃতির, সেটি আপনারাও কিন্তু অবশ্যই অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। আর বিশ্বাস করুন, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। যতবার দেখছি মনে হচ্ছে আরও দেখি, আরও দেখি। চলুন আমার সাথে এবার আপনারাও এই ভিডিওর মাধ্যমে কেদারনাথ মন্দিরের নিচের দিকে যাওয়া যাক। মন্দিরের কাছে ওখানে আমার হোটেল, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে রেস্ট, তারপর আবার বিকেলবেলা আপনাদের সঙ্গে ভিডিওতে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে ওই 3:30 পৌনে 4টে। আর আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এবার শুধু বরফ পড়ছেই না, বরফ জমতেও শুরু হয়ে গেছে। আমি এক্ষুনি লাঞ্চ করে বেরোলাম, রাজমা চাওয়াল খেলাম। আমার পিছনে কেদারের মন্দির। ওয়েদার প্রচণ্ড খারাপ। আমার আশেপাশের যে কটা পাহাড়ও কিছুক্ষণ আগে ছবিতে দেখা যাচ্ছিল, প্রত্যেক কটা পাহাড় এখন মেঘে কুয়াশায় ঢেকে গেছে। আর আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি, এই কেদারের মন্দিরের সামনেটায়, এখানে ঝুড়ি ঝুড়ি বরফ পড়ছে। আমার কিন্তু 16 কলা পূর্ণ, মানে ওই বাংলা ভাষায় রথ দেখা আর কলা বেচা একসাথে হয়েছে। এক, কেদারনাথ দেখাও হয়েছে, আর কেদারনাথের মন্দিরের সামনে বরফ পড়ছে এটাও দেখা হয়েছে। মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না কি অপরূপ সুন্দর দৃশ্য। আর আমার অনুভূতিটা, আমার মেন্টাল হ্যাপিনেস, মানসিক খুশি, বা ওই একটু আগে যেটা বলছিলাম প্রাপ্তিটা, খুশি কি প্রাপ্তি ইয়া ফির জান্নাত, সত্যি দারুণ দারুণ। মানে এইরকম দুটো জিনিস একসাথে পাবো সত্যি আমি ভেবে আসি। নিচ থেকে যখন আমি উঠছিলাম, নিচে লোকেরা বলছিল উপরে বরফ পড়ে গেছে, বরফ পড়ে গেছে, বরফ পড়ছে। আর যখন ওপরে এসে সেটা সত্যিই অনুভব করলাম, বিশ্বাস করুন এক দারুণ অনুভূতি, এক মন খুশি করে দেওয়া অনুভূতি। দেখুন, একটু আগেই আপনাদের চোরাবালি লেকটা দেখালাম, কিন্তু আমি আবার এসছি। এবার একটা রেনকোট পরে আসার কারণ আছে একটা। তার কারণ আমার পিছনে পড়ে থাকা এই বরফগুলি। তখনকার ভিউ আর এখনকার ভিউ দুটো সম্পূর্ণ আলাদা। তখন একরকম লেগেছে, আর এই বরফ সমেত এই লেকটাকে দেখতে আর একরকম লাগছে। সত্যিই না, প্রকৃতির কি জাদু। কতক্ষণ হবে, ঘন্টা দুয়েক আগে এসেছিলাম, আর 2 ঘন্টার পর যে জায়গাটায় আমি এমনি পাথর দেখেছি, সেটা এখন সাদা চাদরে মোড়া হয়ে রয়েছে। মনে হচ্ছে একটা সাদা ব্ল্যাঙ্কেট পড়ে আছে। অপরূপ দৃশ্য। চলুন এটা একটু এই ভিডিওয়ে মেনশন না করলে মনে হয় কিছু একটা মিস হয়ে যেত। তাই আমি আবার ওই চড়াইটা উঠে আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এলাম। সন্ধে আরতির সময় হচ্ছে 6:30 থেকে 7টা। সবে আরতিটা শেষ হলো। আমি এখন হোটেলের পথে। খুব সুন্দর লাগবে সন্ধেবেলাটা, তবে বরফ পড়াটা একটু কমেছে এখন। টেম্পারেচার মারাত্মক ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার, -3 চলছে এখন। -3°C, মানে খুবই ঠান্ডা। ইউজুয়ালি আমি কলকাতায় থাকি, কলকাতায় তো 10-12 হয়তো সবচেয়ে নিচে যায়।
টেম্পারেচার, বাট এখানে ঠান্ডাটা অন্য রকমেরই, হাত পা সব জমে গেছে। আমি এখন হোটেলে ঢুকবো, ঢুকে এবার আমি হাত মুখ ধুয়ে রেস্ট পুরো, কারণ কালকে আমাকে নিচেও নামতে হবে ভোরবেলা বেরিয়ে। পাচ্ছি খুব। নিচে নেমে গৌরীকুণ্ড অবধি এই ব্লগটা আমার চলবে। গৌরীকুণ্ডতে নেমে তারপর আর ব্লগ দেবো না, কারণ তারপর আমি ওখান থেকে আরও অনেক জায়গায় যাব। এরপর চোপতা, ডুঙ্গনাথ, সেখান থেকে বদ্রীনাথ, ঋষিকেশ কমপ্লিট করে আমি যাব হচ্ছে আগ্রা, তারপর দিল্লি থেকে তারপরে আমি কলকাতা ব্যাক করব। চলুন আজকের এই ব্লগটা এই অবধি রইল। আচ্ছা, আমি যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটা এখানের বলতে পারেন সবথেকে ভালো হোটেল, যার একদিনের ভাড়া প্রায় 12,000 টাকা মতন। খুব কস্টলি, এখানে সব কিছুই কস্টলি। আপনি সামান্য একটা ম্যাগি খাবেন, যার দাম 100 টাকা। একটা জল কিনবেন 1 লিটারের, যেটা আমাদের কলকাতায় 20 টাকা, সেটা এখানে 100 টাকা। আমি রাজমা চাওয়াল খেয়েছি দুপুরবেলা, খুবই বেসিক একদম, সেটাই প্রায় আমার থেকে নিল 250 টাকা মতন। তো সব কিছু এখানে একটু কস্টলি, কারণ অবভিয়াসলি এত পাহাড়ের ওপরে জিনিসপত্র অ্যাভেলেবিলিটি নেই বললেই চলে, নিচ থেকেই সব উঠে আসে। তো এগুলো আপনারা একটু বুঝে তারপরেই আসবেন, নিজেদের মানিটারি ক্যাপাসিটি ঠিক করে তারপরেই এখানে আসবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে ওষুধ। এখানে আসার আগে আপনাদের ডাক্তার, যে হাউস ফিজিশিয়ান হয়, তাকে দেখিয়ে তার থেকে প্রপার মেডিসিনস রেকমেন্ডেড করে নিয়ে তারপরেই সেই মেডিসিন নিয়ে আপনি এখানে আসবেন, কারণ প্রচণ্ড ঠান্ডা, কখন কি হয় বলা খুব মুশকিল। আর এখানে মেডিকেল ফ্যাসিলিটি ইজ ভেরি পুয়ার, মানে এখানে এসে যদি কোনো এমার্জেন্সি হয় আপনারা সত্যি কিন্তু প্রবলেমে পড়বেন। তাই আই উড সে হাউস ফিজিশিয়ানকে দেখিয়ে মেডিসিনস নিয়ে একদম প্রপার লাগেজ সেট করেই এখানে আসবেন। ওভারঅল আমার অভিজ্ঞতা মারাত্মক সুন্দর। আবারও বলি, আমি ধার্মিক বিশ্বাসী নই, আমি ভগবানের বিশ্বাসী নই। আমি এখানে প্রকৃতির জাদু, প্রকৃতির সৌন্দর্যর অনুভূতি নিতে এসেছিলাম। আমি সেটা তাড়িয়ে নিয়েছি। আজ আমার কেদারের শেষ রাত, কাল সকালে আমি নেমে যাব। খুব ভালো অভিজ্ঞতা রইল কেদারে। আপনারাও যখন আসবেন আমি আশা করব আপনারাও ঠিক আমারই মতন এরম দারুণ একটি অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যাবেন। চলুন এই ব্লগটা এখানেই আমি শেষ করব, এবং কালকে আর একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে কেদার থেকে গৌরীকুণ্ড যাওয়ার পথের জার্নিটা, আর সেখানেই আমার এই ব্লগ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবথেকে ইম্পর্টেন্ট নিজের মনটাকে সবথেকে খুশি রাখবেন, কারণ মন খুশি থাকলে জীবনে সব কিছু অনেক সহজ হয়ে যায়। থ্যাংক ইউ।